আচ্ছা, আর পড়ার মাঝখানে কেউ অপ্রয়োজনীয় কথা বলবে না, বললে কিন্তু আমি শাস্তি দেবো, বলে দিলাম। আর মনোযোগ দিয়ে শুনতে হবে, যারা মনোযোগ দিয়ে শোনো না আমি কিন্তু বুঝতে পারলে হঠাৎ করে জিজ্ঞাসা করবো, তখন উত্তর বলতে হবে। আচ্ছা, তো এর আগের ক্লাস পর্যন্ত, এর আগের ক্লাসে আমরা ইতিহাসের 3টে পাথরের যুগ সম্পর্কে জেনেছি। কি কি? পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। এই 3টে পাথরের যুগ সম্পর্কে আমরা জেনেছি। আর সেই সঙ্গে জেনেছি মানুষ কিভাবে এর থেকে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হতে হতে আধুনিক অস্ট্রালোপিথেকাস বুদ্ধিমান মানুষে পরিণত হয়েছে। হ্যাঁ, হোমো সাপিয়েন্সে পরিণত হয়েছে, সেটা আমরা জেনেছি। এবং এই 3টে পাথরের যুগের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা জেনেছি। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানুষের বলা যেতে পারে প্রথম আবিষ্কার, মানুষের প্রথম আবিষ্কার, যেটা হচ্ছে আগুনের আবিষ্কার। যেটা কিন্তু একটা মানুষের, এই যে আগুন আবিষ্কার করার পর থেকে কিন্তু মানুষের অনেক পরিবর্তন আসে। আগুন আবিষ্কার করার আগে মানুষের জীবন আর আগুন আবিষ্কার পর মানুষের যে জীবন, তার মধ্যে অনেক ফারাক। এবং আগুন আবিষ্কার শেখার পর মানুষের জীবনের অনেক নতুন নতুন দিক খুলে যায়। হ্যাঁ, তো সেই আগুন আবিষ্কার কিভাবে করলো সেটা তোমাদের প্রথমে দেখানো হবে, খুবই ইন্টারেস্টিং, তো মনোযোগ দিয়ে দেখবে। দাঁড়াও, স্যার এরা আওয়াজ করছে, আমরা বুঝতে পারছি না, একটু অন্য বুঝতে পারবে। এটা দাবানল। এটা হচ্ছে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস, ওরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। ও তো জানে না যে এটা কি, ও ভাবছে এটা কি নাকি একটা প্রাণী নাকি একটা ভাবছে। মানে কিভাবে আগুনটা আবিষ্কার করছে মানুষ, সেটা দেখো।
হোমো ইরেক্টাস, ওরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল, হোমো ইরেক্টাস। আচ্ছা, তাহলে প্রশ্নটা হচ্ছে, তোমরা আসতে প্রশ্নটা হচ্ছে মানুষ কিভাবে আগুনের ব্যবহার শেখে। তোমরা ভিডিওতে কিছুটা দেখতে পেলে যে মানুষ কিভাবে আগুনের ব্যবহার শেখে, তো সেটাই একবার আলোচনা করা হবে। কথা বলবে না। আচ্ছা, তো দেখো, কথা বলবে না। আমরা দেখলাম যে হোমো ইরেক্টাস প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। তো মানুষ কিভাবে আগুনের ব্যবহার শিখলো সেটা আমাদের জানতে হবে। তো দেখো, মানুষ প্রথমে আমরা দেখেছি, আগে পড়েছি যে বনে গাছে গাছে ঘষা লেগে যে আগুন, সেটাকে বলা হয় দাবানল। তো তোমরা দেখতে পেলে দাবানল, বনের মধ্যে গাছে গাছে ঘষা লেগে আগুন, বেশ, দাবানল, গাছের মধ্যে আগুন লেগেছিল, তো দাবানল। একটা গাছ থেকে আরেকটা গাছে আগুন ছড়িয়ে পড়ে, তো এটা হচ্ছে দাবানল। তো মানুষ প্রথমে সেই দাবানল দেখে যে এটা আবার কি জিনিস, এরকম জ্বলছে, কাছে গেলে গরম লাগছে, কোনো পশু কোনো জীবজন্তু ওর কাছে ভয় যাচ্ছে না, এটা প্রথমে মানুষ দেখে, লক্ষ্য করে যে এর মধ্যে কিছু তো একটা শক্তি আছে। এবং দেখার পর মানুষ ওই হয়তো কোনো একটা গাছের একটা ডাল, জ্বলন্ত ডাল হয়তো সে তুলে নেয়, যেমন দেখলে গাছের জ্বলন্ত ডাল তুলে নিল এবং দেখলো সেটার দ্বারা অন্য কোথাও, সেটাকে যদি সেই আগুনটা যদি অন্য কোথাও দেওয়া হচ্ছে তাহলে সেটাও জ্বলে যাচ্ছে। তো এরকম করে সে দেখে এবং সে কি করে, তার সেই জ্বলন্ত ডাল হয়তো সে তার সে একটা তুলে নিয়ে এসে হয়তো তার গুহার মধ্যে রেখেছিল এবং নিভতে দেয়নি, আবার সেই ডাল থেকে আবার পুনরায় কোনো একটা ডাল জ্বালিয়েছে। এইভাবে মানুষ ধীরে ধীরে আগুনের ব্যবহার করতে শিখেছিল। আর একটা ভাবে হতে পারে, মানুষ যখন পাথর ঠুকে ঠুকে অস্ত্র বানানো শুরু করে, তখন এক ধরনের পাথর আছে যার নাম হচ্ছে চকমকি পাথর। এখন অত আর পাওয়া যায় না। তো আচ্ছা বেশ, শোনো, অত সচরাচর পাওয়া যায় না, কারোর কারোর কাছে থাকতে পারে। বেশ, কথা বলো না। তো সেই চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে যখন অস্ত্র বানায়, তখন হয়তো কোনো সময় আগুন জ্বলে উঠেছিল দুটো পাথর ঠোকাঠুকি করতে করতে। তো এভাবেও তারা আগুন জ্বালানো শেখে। তাহলে দুটো, এক দাবানল থেকে আগুন জ্বালানো, দাবানলের আগুন দেখে এবং সেখান থেকে হয়তো কোনো জ্বলন্ত কাঠ বা জ্বলন্ত গাছের ডাল তারা তুলে নিয়ে এসে গুহার মধ্যে রেখে দেয়, এইভাবে তারা আগুন জ্বালিয়েছে। অথবা চকমকি জাতীয় পাথর ঠোকাঠুকিতে আগুন জ্বলে উঠেছে, সেটা থেকে তারা আগুন জ্বালানো শিখেছে। এইভাবে তারা আগুন জ্বালানো শেখে। এইবার কাঠ দিয়ে ঘষো তারা করেনি, এগুলো থেকেই করেছে। এইবার আগুন জ্বালাতে শেখার পর মানুষের জীবনে কি কি পরিবর্তন আসে, কি কি পরিবর্তন আসে দেখো। আগুন জ্বালাতে শেখার পর মানুষের জীবনে প্রথম যেটা পরিবর্তন আসে, প্রথম কথা, মানুষ এই আগুন দিয়ে বিভিন্ন হিংস্র পশুদের ভয় দেখাতে পারে। আগুনকে কিন্তু বিভিন্ন প্রাণীরা ভয় পায়, সমস্ত প্রাণীরাই ভয় পায়। তো আগুন দিয়ে কি করে, তারা হিংস্র প্রাণীদের ভয় দেখায়, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে শীতের হাত থেকে রক্ষা পায়। শীতকালের দিনে যদি আগুনের ধারে আগুন জ্বালানো যায়, তাহলে আশপাশটা একটু গরম হয়ে যায়। তো তারা দুটো বিষয় থেকে আগুনের ফলে তারা রক্ষা পায়, এক শীতের হাত থেকে রক্ষা পায়, পশুদের ভয় দেখাতে পারে। আর একটা জিনিস হয় গুরুত্বপূর্ণ, তারা যে আগে মাংস কাঁচা খেত, সেই কাঁচা মাংস খাওয়া প্রচুর, মানে এমনি শক্ত, তারপর আবার খেতেও ভালো লাগে না। তারা কি করে, আগুনের মধ্যে সেই মাংসগুলো ঝলসে নেয়, পুড়িয়ে নেয় এবং সেই পোড়া মাংস তারা খেতে শুরু করে না। তাহলে এইভাবে তারা আগুনের ব্যবহার শেখে এবং আগুনের ব্যবহারের ফলে তাদের এই পরিবর্তন আসে। তাহলে আগুনের ব্যবহারের ফলে কি কি পরিবর্তন এলো? এক নম্বর এলো, তারা হিংস্র প্রাণীদের ভয় দেখাতো, শীতের হাত থেকে রক্ষা পেল, আর 3 নম্বর, মাংস পুড়িয়ে খাওয়া শুরু করলো। ঠিক আছে, তাহলে এইভাবে ধীরে ধীরে আগুনের ব্যবহার তাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে এলো। বোঝা গেল? তাহলে এটা কি মুখস্থ করার দরকার আছে?
তোমরা কিন্তু নিজেরাই পারবে। 2 নম্বর একটা প্রশ্ন হচ্ছে, মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ, বলছি, আদিম মানুষ যাযাবর ছিল কেন? দেখো, আদিম মানুষ, কথা নয়, প্রশ্নটা দেখো, এইদিকে মনোযোগ দেবে। আদিম মানুষ যাযাবর ছিল কেন? আচ্ছা, যাযাবর মানে হচ্ছে যে যারা এক জায়গায় স্থায়ীভাবে থাকে না, যারা ঘুরে ঘুরে বেড়ায়। অমনোযোগী। তাহলে যাযাবর মানে কি বললাম? যাযাবর হচ্ছে তারা যারা এক জায়গায় স্থায়ীভাবে থাকে না, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বেড়ায়। তো আদিম মানুষ ঘুরে ঘুরে বেড়াতো কেন? তাদের কি শখ ছিল যে ঘুরে ঘুরে বেড়ানোর, জায়গা দেখা? তারা, হ্যাঁ, তারা খাবারের সন্ধানে তাদেরকে এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়াতে হতো, কারণ তারা তো প্রথমে খাবার তৈরি করতে পারতো না, তাদের খাবার সংগ্রহ করতে হতো। তাই তারা খাবারের সন্ধানে ঘুরে ঘুরে বেড়াতো। হয়তো সকালবেলায় দেখেছে তারা কোনো একটা হরিণ শিকার করবে বা কোনো একটা গাধা শিকার করবে, তো সকালবেলায় বেরিয়ে পড়েছে হরিণের পিছু পিছন ছুটতে বা গাধার পিছন পিছন ছুটতে। এবার হরিণটা বা গাধাটা তো আর বলবে না যে এসো আমাকে খাও, আমি তো একদম দারুণ, একদম তোমার জন্য রেডি হয়ে আছি, তা তো বলবে না নিশ্চয়। সেও পালাবে, সেও তো দৌড়াবে। তাহলে এবার তার পিছন পিছন যখন সে দৌড়াবে, তাহলে তাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হবে। এবার দেখা যাবে যে ঘুরে ঘুরে বেড়ালো, সে এমন একটা ঝোপে ঢুকে পড়লো, সেখান থেকে একটা বাঘ এসে ওই মানুষটাকে খেয়ে ফেললো, এরকম হতে পারে। ও শিকার করতে গিয়ে ওই বাঘের শিকার হয়ে গেল, এরকম হতো। তাহলে দেখো কেন তারা যাযাবর ছিল? আদিম মানুষ খাদ্য উৎপাদন করতে পারতো না, তাদেরকে খাদ্য জোগাড় করতে হতো, তাদের খাদ্য খুঁজে জোগাড় করতে হতো। সেই জন্য তারা এক জায়গায় স্থায়ীভাবে থাকতো না, তারা ঘুরে ঘুরে খাদ্য জোগাড় করতো, তাই তারা যাযাবর ছিল। বোঝা গেল? এইবার এই, হ্যাঁ, তাহলে কেন যাযাবর ছিল বোঝা গেল। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওই যে আদিম মানুষ খাবার উৎপাদন করতে পারতো না, তাদেরকে খাবার জোগাড় করতে হতো বা খাবারের সন্ধান করতে হতো, সেই জন্য তারা খাদ্যের সন্ধানে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, তাই তারা যাযাবর ছিল। বেশ, তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কথা নয়, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আদিম মানুষ দলবদ্ধভাবে থাকা শুরু করলো কেন? দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে, আদিম মানুষ দলবদ্ধভাবে থাকা শুরু করলো কেন? তো দেখো, আদিম মানুষ প্রথমে দলবদ্ধভাবে থাকতো না, মানে একসঙ্গে থাকতো না, তারা নিজে নিজেই একা একাই থাকতো। এবার দেখে তাতে অনেক সমস্যা হয়, কখনো কখনো হিংস্র পশু, তাদেরকে যে বললাম পশু শিকার করতে গিয়েছে, তাদেরকে কোনো হিংস্র পশু এসে আক্রমণ করে খেয়ে ফেলেছে। আবার কখনো কোনো একটা বড় শিকার দেখেছে, সেটা একার পক্ষে সেই শিকারটা করা সম্ভব নয়, তো তারা দেখলো যে যদি একসঙ্গে থাকা যায়, তাহলে এক তো হিংস্র পশুদেরকে থেকে বাঁচা যাবে, হিংস্র পশুদেরকে তাড়িয়ে দেওয়া যাবে বা তাদের হাত থেকে বাঁচা যাবে। এবং তারা দেখলো বড় বড় শিকার করতে গেলে একা হবে না, একটা হাতি শিকার করতে গেলে একা মানুষ হাতি শিকার করতে পারবে না, হ্যাঁ, তাহলে অনেকজন লাগবে, অনেকজন মিলে যদি থাকে একসঙ্গে দলবদ্ধভাবে, তাহলে তারা বড় বড় শিকার করতে পারবে, তাহলে তাদের খাদ্যের অভাব হবে না। তাহলে এই জন্য তারা না, ওই তো দলবদ্ধভাবে শুরু করলো, তো অনেকজন থাকতো তো একসঙ্গে। বেশ, তাহলে দেখো, তাহলে তারা দলবদ্ধভাবে কেন থাকা শুরু করলো? হিংস্র পশুদের থেকে রক্ষা পাওয়ার জন্য এবং বড় শিকার করার জন্য। বোঝা গেল কেন দলবদ্ধভাবে থাকা শুরু করলো? কেন করলো দলবদ্ধভাবে থাকা শুরু করলো? কেন? খাবারের জন্য বলে দিলেই হয়ে গেল, একটা কথাই হয়ে গেল উত্তর। আমি এতক্ষণ ধরে, বলো। হ্যাঁ, তাহলে হিংস্র পশুদের আক্রমণ থেকে রক্ষা এবং বড় শিকার করার জন্য, বড় পশু শিকার করার জন্য তারা দলবদ্ধভাবে থাকা শুরু করলো। বোঝা গেল? এইবার একটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা ভালো করে শুনবে, বুঝবে ভালো করে, যেটা হচ্ছে ভীমবেটকা। ভীমবেটকা গুহা, তো এটা কেন পড়ছি আমরা?
ভীমবেটকা গুহা হচ্ছে এমন একটা গুহা যেখানে আদিম যুগের মানুষেরা থাকতো। ওই পুরনো এইদিকে দেখো মনোযোগ দিয়ে, এখানে পুরনো পাথরের যুগের মানুষেরা থাকতো এই ভীমবেটকা গুহার। পুরনো পাথরের যুগের, হ্যাঁ পুরনো পাথরের যুগের মানুষ এখানে থাকতো। পুরনো পাথরের যুগের মানুষ এখানে থাকতো, তো সেই জন্য এই গুহাটা খুব বিখ্যাত। আচ্ছা, এই গুহাটা এখন কোথায় আছে সেটা আমাদের জানতে হবে। দেখো, এই গুহাটা আছে ভারতের মধ্যপ্রদেশ বলে একটা রাজ্য আছে। না, দেখো ভারতের মধ্যপ্রদেশ বলে একটা রাজ্য, মধ্যপ্রদেশের ভোপাল বলে একটা জায়গা আছে। হ্যাঁ দেখাবো। মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বত আছে। তাহলে দেখো জায়গাটা কোথায়, মধ্যপ্রদেশ রাজ্য, তারপর হচ্ছে সেখানেই রয়েছে ভোপাল, ভোপালের কাছে রয়েছে বিন্ধ্য পর্বত, সেই বিন্ধ্য পর্বতের লাগোয়া অঞ্চলে, বিন্ধ্য পর্বতের খুব কাছাকাছি রয়েছে এই ভীমবেটকা। হ্যাঁ এখন আছে ভীমবেটকা। তাহলে দেখো, হ্যাঁ তাহলে ভীমবেটকা গুহাটা কোথায় আছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালের কাছে রয়েছে বিন্ধ্য পর্বত এবং বিন্ধ্য পর্বতের কাছাকাছি রয়েছে ভীমবেটকা। এই গুহাটার খোঁজ মেলে 1957 সালে। 1957 সালে 1957 সালে এই গোয়াটার খোঁজ পাওয়া গেছে। মানে যারা এই সমস্ত প্রাচীনকালে জিনিসপত্র খুঁজে বার করে তারা এই গোয়াটার খোঁজ পেয়েছে 1957 সালে, এবং গোয়াটায় কি দেখেছেন তারা সেটা এবার আমাদের জানতে হবে। আচ্ছা, তো তারা এই গোয়াটা থেকে জানতে পেরেছে, দেখেছে গোয়াটায় গিয়ে যারা এরকম এই সমস্ত ইতিহাসের বিভিন্ন গবেষণা করে, ইতিহাসের বিভিন্ন জিনিসপত্র দেখে, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। তো সেই তারা গিয়ে দেখেছেন, তারা গিয়ে দেখেছেন সেখানে সেই দেয়ালের গায়ে বিভিন্ন ছবি আঁকা রয়েছে। সেই পুরনো পাথরের যুগের লোকেরাও কিন্তু ছবি আঁকতে পারতো, সেটা থেকে তাহলে আমরা জানতে পারি। কিসের ছবি আঁকা আছে, শিকারের ছবি আঁকা আছে, বিভিন্ন পশু পাখির ছবি আঁকা আছে, সেগুলো তারা সেই দেয়ালে এঁকেছে। বোঝা গেল? তার মধ্যে যে ছবিগুলো বেশি আছে তার মধ্যে হচ্ছে বিভিন্ন পাখি, মাছ এবং কাঠবিড়ালি ছবি এখানে আঁকা রয়েছে এই ভীমবেটকা গুহায়। আর এখানে বিভিন্ন রঙেরও তারা ব্যবহার করেছে এখানে। তারা বলো, হ্যাঁ হলুদ আর সবুজ রং ব্যবহার করেছে, আর বেশি ব্যবহার করেছে সাদা আর লাল। তাহলে কি হলো, এখানে তারা কি পেয়েছে, বিভিন্ন শিকারের ছবি পেয়েছে, শিকারের ছবি পেয়েছে, আর কি পেয়েছে, বিভিন্ন পশু পাখির ছবি পেয়েছে, বিভিন্ন শিকারের ছবি, পশু পাখির ছবি। আর কি রং ব্যবহার হয়েছে বললাম, দাঁড়াও না, হলুদ, হলুদ আর সবুজের ব্যবহার হয়েছে, তবে বেশি ব্যবহার হয়েছে হ্যাঁ লাল আর সাদা। তাহলে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন জিনিস থেকেই তারা রংগুলোকে নিত। সবুজটা কোনো গাছের পাতা, হলুদটা কোনো পাথর বা কিছু থেকে বা মাটি থেকে, সাদা বিভিন্ন মাটি এগুলো থেকেই পেত। তাহলে তাহলে এই রংগুলোর ব্যবহার হতো। তাহলে বোঝা গেল কি বললাম। ভীমবেটকা আরেকবার বলি, ভীমবেটকা হচ্ছে পুরো একটা গুহা যেখানে পুরনো পাথরের যুগে লোকেরা থাকতো, যেটা কোথায় আছে, মধ্যপ্রদেশের ভোপালের কাছে বিন্ধ্য পর্বতের লাগোয়া অঞ্চলে অবস্থিত। কত সালে পাওয়া গেছে, 1957। আচ্ছা, এখানে কিসের ছবি পাওয়া গেছে,
শিকারের ছবি আর বিভিন্ন পশু পাখির ছবি আছে। আচ্ছা আচ্ছা, কি রং ব্যবহার হচ্ছে? সবুজ, হলুদ, সাদা, লাল। আচ্ছা, কোন রং বেশি ব্যবহার হয়েছে? সাদা, লাল। সাদা লাল, বোঝা গেল। তাহলে দেখো এইটা হচ্ছে ভীমবেটকা গুহা। দেখো এখানের মধ্যে দেখো বিভিন্ন শিকারের ছবি আছে, দেখো বিভিন্ন পশু এবার এখনকার মতো অত ভালো পেন্টিং তো তারা পারতো না, তারা যেরকম মোটামুটি এঁকেছিল। তো দেখো বিভিন্ন পশু পাখির ছবি আছে, বিভিন্ন শিকারের ছবি আছে, এগুলো এখানে দেখা যাচ্ছে। দেখো লাল রঙের বেশি ব্যবহার দেখা যাচ্ছে না, কারণ লাল তারা বিভিন্ন শিকার করতো, সেই পশুর রক্ত দিয়ে তারা সেগুলো আঁকতো হয়তো। আর লাল এই দেখো সাদা রঙেরও ব্যবহার আছে কোথাও কোথাও, হলুদ দেখো কোথাও কোথাও আছে। তো তো এই হচ্ছে ব্যাপার। এখানেও তো দেখা যাচ্ছে না, হয়তো আছে কোথাও। সবুজটা এখানে দেখাচ্ছে না, পুরো ছবিটা তো এখানে নেই, কিছুটা আছে হয়তো কোথাও আছে। বোঝা গেল তাহলে? বেশ, তাহলে আজকে ভীমবেটকা পর্যন্ত পড়া থাকছে। তোরা আস্তে আস্তে এক এক করে বেরো, এক এক করে বেরো। এই দাঁড়া, এই চল ওইদিকে, চল ওইদিকে, চল চল আস্তে আস্তে। দাঁড়া, ওরা আগে বেরোক, দাঁড়া বেরো, দাঁড়া ওরা বেরোক আগে, দাঁড়া বেরোক ওরা, বেরো দাঁড়া, আস্তে আস্তে আগে বেরোক, দাঁড়া আস্তে 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 আস্তে।